দেখো, আজকে আমি যে মানে অধ্যায়টা আলোচনা করব, ফিনান্স ও ব্যাংকিং এর 3য় অধ্যায়, অর্থের সময় মূল্য। এখন দেখো, অর্থের সময় মূল্যের মধ্যে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থ। অর্থ এখানে অনেকগুলো টাকার বান্ডিল দেখা যাচ্ছে, তাই না? তাই এখন দেখো, আসো এই অর্থের উৎসটা কোথা থেকে আসে আমাদের। তো এইখানে দেখো তো, আমরা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। আমাদের প্রত্যেকটি দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, ঠিক তেমনি আমাদেরও রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই যে প্রথমে তোমাদের যে জিনিসটা দেখিয়েছি অর্থ, এই অর্থটার উৎস কোথা থেকে আসে? আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে, যেটাকে আমাদের দেশে বলা হয় বাংলাদেশ ব্যাংক। অন্য কোনো ব্যাংকে এই অর্থটা তোমার উৎপাদন করতে পারে না। অর্থর মূল উৎপাদনকারী হচ্ছে প্রত্যেকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, তেমনি আমাদের দেশেও রয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরে আসো, যে জিনিসটা আমরা আমাদের অধ্যায়টা ছিল অর্থের সময় মূল্য। তাহলে আমাদের এই বিষয়টি একটু জানা দরকার না? সেটা হলো কি, দেখো যে অর্থের সময় মূল্য জিনিসটা কি, যে ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। এখন দেখো, সুদের হার কেন? দেখো, যেমন তোমার আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, বার্ষিক 10% সুদে 100 টাকার 1 বছর পরের মূল্য হবে কত? দেখো, 100 যোগ 10। কিন্তু আমার দেখো, তোমরা ক্লাস 8-এ বা এখনো তোমাদের 9-এও কিছু অঙ্ক আছে, 2-1টা, যেমন সুদ আসলের অঙ্ক তোমরা করছো নিঃসন্দেহে, সেইটারই একটু আলোচনার। যে আমরা দেখো, তোমার আসল ছিল কত টাকা? 100 টাকা। তুমি 1 বছর পরে সেখানে দিচ্ছ কত টাকা বা পাচ্ছ কত টাকা? 110 টাকা। কারণ কি? এই যে 10% সুদ। দেখো, জিনিসটা আমি তোমাদেরকে ভেঙে একটু দেখানোর চেষ্টা করছি। 100 যোগ তোমার 100 এর 10%, তার মানে তোমরা যেহেতু ক্লাস 9-এ পড়ো, তা ক্যালকুলেটর সম্বন্ধে তোমার একটা ধারণা আছে। 100 এর 10%, মানে এটা পার্সেন্ট দিয়ে 100 গুণ 10% দিলে হবে সরাসরি, অথবা তোমরা 100 গুণ 10 ডিভাইডেড, আবার যদি 100 দাও তাহলে তোমরা এটা বের করতে পারবে। তাহলে কত হলো? 10 টাকা। তার মানে আমি এইখানে দেখো, যে জিনিসটা বলছি অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটা? সুদের হার। তাহলে এই যে সুদের হারটা, কারণ আমার দেখো, এই যে 100 টাকার বিনিময়ে আমাকে আসছে কত টাকা? 110 টাকা। তাহলে এই জন্য বলা হয় যে ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে বলা হয় অর্থের সময় মূল্য। এরপরে যে জিনিসটা আমাদের দেখতে পাবো, দেখো শিখন ফলটা কি। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? মানে যদিও অধ্যায়টার সম্বন্ধে আরো কিছু আছে, তারপরে আমাদের যে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, সেটা আমরা আগে একটু জানার চেষ্টা করি। চক্রবৃদ্ধি সুদ কি? একাধিকবার বাট্টাকরণ বা চক্রবৃদ্ধিকরণ শিখতে পারবে। সূত্রের সাহায্যে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের পার্থক্য বের করতে পারবে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারবে। এখন আসো, যে চক্রবৃদ্ধি সুদ কি। যে চক্রবৃদ্ধি সুদ, যেমন মনে কর তোমার আসল হলে 100 টাকা, অর্থাৎ আগে শুনে নাও যে সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে সুদ আসল জিনিসটা কি। আমরা জানি, যেমন তোমাদের গত যে প্রশ্নটার মধ্যে একটা ব্যাখ্যা দিয়ে বোঝাইছে 110 টাকা। তার মানে আমার যে আসল ছিল কত টাকা? 100 টাকা, তার সাথে সুদ হয়েছে কত টাকা? 10 টাকা, মিলে হয়েছে কত টাকা? 110 টাকা। এই 110 টাকাকে আমরা পরবর্তী বছর, অর্থাৎ প্রথম বছরের সুদ আসলকে পরবর্তী বছরের আসল ধরে তারপর যখন আমরা সুদটা ধরবো, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এটাই হলো চক্র। এখন দেখো, একাধিকবার বাট্টাকরণ বা চক্রবৃদ্ধিকরণ শিখতে পারবে। তোমাদেরকে বলেছিলাম, যেমন দেখো, যদি মাসিক বোঝায় এম এর মানটা কত হয়? 12। অর্ধবার্ষিক বা 6 মাস পর পর যদি বোঝায় এম এর মান কত হয়? 2। ত্রৈমাসিক বা 3 মাস পর পর যদি হয় তাহলে এম এর মান কত? 4। 2 মাস পর পর হলে কত? এম এর মান হবে 6। আর সাপ্তাহিক হলে এম এর মান হবে কত? 52। এইখানে একটু জিনিসটা তোমরা একটু বুঝে নাও। সেটা হলো কি, মাসিক আমাদের এইটা হলো মনে রাখার দরকার, কারণ হলো অঙ্ক করতে গেলে পারে যে এইগুলো আমাদেরকে লাগবেই, কারণ এম এর মানটা, কারণ এইখানে মাসিক বলতে বোঝায় এম এর মান, মাসিক বলতে প্রতি মাস বোঝায়। তাই সেইখানে আমাদের 1 বছরে সাধারণত কত মাস ধরা হয়? 12 মাস। এই জন্যে এইখানে মাসিক, অর্থাৎ এম যদি বোঝায়, মাসিক বোঝালে এম এর মান হবে তখন 12। আর অর্ধবার্ষিক বলতে বোঝায়, যেহেতু আমরা
1 বছরের সমান 12 মাস বলছি, তার মানে এটাকে আমরা কি করব, অর্ধবার্ষিক যদি বলি, অর্ধবার্ষিক, যেমন 2 নম্বরটা যেহেতু লিখছি অর্ধবার্ষিক, তার মানে এটা কত হবে, 12কে আমরা 6 দিয়ে ভাগ করব, তার মানে কত আসছে, এম এর মানটা 2। ঠিক একইভাবে আমরা ত্রৈমাসিক যখন ধরবো তখন 12কে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। যখন 2 মাস পর পর তখন 12কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তখন আসবে কত, 6। এভাবে। আর সাপ্তাহিক বলতে বোঝায়, আমরা এটা হলো আমাদের মানে এসে গাণিতিকভাবে আমরা শিখে আসছি যে এক সপ্তাহে সাধারণত 7 দিন, তার মানে 7 দিন যদি হয় তাহলে আমরা বছরের হিসাবে করি কি, এক বছরে সাধারণত আমরা 52 সপ্তাহ ধরে থাকি। এই জন্য এটাকে আমরা সাপ্তাহিক যখন ধরবো তখন এম এর মানটা আসবে 12। এরপর একটা আমরা দেখো যাই যে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটা। তোমরা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ অঙ্ক করতে গেলে পরে এই সূত্রই তোমাদের মুখ্য, এর বাইরে কোনো কিছু করার সুযোগ নাই এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে। দেখো অর্থের বর্তমান মূল্য নির্ণয়, একটা দেখো বার্ষিক আর একটা লেখা আছে কি মাসিক। দেখো সূত্র দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না? দেখো এটা একটু মনোযোগ সহকারে দেখো। এইখানে দেখো বার্ষিক ক্ষেত্রে যখন আমরা বর্তমান মূল্য, মনোযোগ সহকারে দেখো সবাই, যে পিভি সমান সমান কি, এফ ভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন দেখো এখানে পিভির পুরো অর্থটা একটু শুনে নাও সবাই। পিভি বলা হয় প্রেজেন্ট ভ্যালু মানে অর্থের বর্তমান মূল্য। এফভি বোঝায় হলো ফিউচার ভ্যালু, অর্থের ভবিষ্যৎ মূল্য। আর এনতে বোঝায় বার্ষিক মেয়াদ বা বছর। আর আইতে বোঝায় ইন্টারেস্ট, তোমরা এটা জানো, আইতে ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। একইভাবে এই পাশে দেখো সূত্রটা, মাসিকের ক্ষেত্রে সূত্রটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো কি, পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার হলো এন ইন্টু এম। ঠিক একইভাবে যেমন এইটার ক্ষেত্রে বলছিলাম, পিভি হলো কি প্রেজেন্ট ভ্যালু অর্থের বর্তমান মূল্য, এফ ভি হলো ফিউচার ভ্যালু অর্থের ভবিষ্যৎ মূল্য, এন তো হলো তোমাদের বাৎসরিক মেয়াদ, আইতে সুদের হার, আর এনতে চক্রবৃদ্ধির সংখ্যা। যেমন তোমাদের ওই যে গত স্লাইডে আমি কিন্তু দেখিয়েছি এম এর মানগুলো, এই এম, এই ক্ষেত্রে দেখো এম এর মানটা প্রযোজ্য হবে। এরপর একটা দেখো যাও যে কি আসছে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র। এখানেও সেম দুইটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছি, একটা হলো কি বার্ষিক আর একটা হলো কি মাসিক। এখন দেখো যে এফ ভি সমান সমান কি আসছে, পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার হলো এন। ওই গত সূত্রের মতোই একইভাবে দেখো, পিভির মানে কি প্রেজেন্ট ভ্যালু অর্থের বর্তমান মূল্য, এফ ভি হলো কি ফিউচার ভ্যালু অর্থের ভবিষ্যৎ মূল্য, আইতে ইন্টারেস্ট সুদের হার, আর এন তো হলো বার্ষিক অর্থাৎ সময় হিসাবে আমরা ধরবো বা বছর ধরবো এনকে। আর ঠিক একইভাবে দেখো মাসিকের ক্ষেত্রে সূত্রে কিন্তু পূর্বেরটার মতোই একটু চেঞ্জ আছে, এই দুইটাই দেখো, এফ বি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার হলো এন ইন্টু এম। এখন দেখো পিভি মানে কি বলছি তোমাদের, প্রেজেন্ট ভ্যালু মানে কি অর্থের বর্তমান মূল্য, এফ বি কেও বলেছি ফিউচার ভ্যালু অর্থের ভবিষ্যৎ মূল্য, আইতে ইন্টারেস্ট, এন তাহলে বাৎসরিক মেয়াদ বা বছর, আর এম দ্বারা বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। যেমন এম এর অনেকগুলো পার্থক্য তোমাদের কিন্তু আমি এইখানে এম কে দেখিয়েছিলাম যে এম দ্বারা কি কি বোঝাবে। এরপর আসো আমরা ইসের, যেহেতু সূত্র শিখালাম, এখন সূত্রের সাহায্যে আমরা আসো দেখি দুই একটা অঙ্ক করার চেষ্টা করি যে তোমরা সূত্রটা মনে রাখতে পারছো কিনা বা বুঝতে পেরেছো কিনা। দেখো সূত্রের সাহায্যে কি বলছি, ভবিষ্যৎ মূল্য নির্ণয় কি হিসাবে, বার্ষিক। তাহলে দেখো বার্ষিকের সূত্র তোমাদের ভবিষ্যৎ মূল্য কি বলছি, তোমরা একটা জিনিস এখানে মনে রেখো যে বর্তমান বলাই আছে, তার মানে পরেরটা বুঝলে আমরা সবসময় বুঝি হলো ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। আর যখন তোমার ভবিষ্যৎটা দেওয়া আছে তখন আমাদের বের করতে হলো বর্তমান মূল্য। যেমন দেখো তোমাদেরকে যে ভবিষ্যৎ মূল্য আমাদের দেখো বার্ষিকের সূত্র কি শিখিয়েছি, যে এফ ভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার হলো এন। এখন দেখো এইখানে আমরা পূর্বের সূত্রের অনুযায়ী দেখো পিভি আমরা এখানে একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি। পিভি মানে কি শিখাইছি, প্রেজেন্ট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদের দেখো তো বর্তমান মূল্য কত দেওয়া আছে, 10,000 টাকা। আইতে কি বোঝাইছে, তোমার ইন্টারেস্ট সুদের হার, তাহলে দেখো কত 10%। এটাকে তোমাদেরকে দেখো, তোমরা যেহেতু তোমাদের পাশে অবশ্যই বা সাথে ক্যালকুলেটর থাকার কথা, যদি নাও থাকে তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এইখানে 10% তোমরা সহজে করতে পারো, 10%। এটার মানে বোঝায় যে কোনো পার্সেন্ট উঠানোর জন্য সেটাকে 100 দ্বারা ভাগ করতে হয়। তার মানে আমাদের
দেখো এখানে কয়টা শূন্য আছে, আমরা সহজভাবে বোঝার জন্য দুইটা শূন্য আছে, তাহলে 0.10 আমরা এটাও লিখতে পারি, অথবা আমরা এরকম লিখতে পারি 0.1, এইভাবেও আমরা লিখতে পারি। বা সবসময় আমরা দেখা যায় একটু সৌন্দর্যের জন্য দশমিকের আগে শূন্যটা ব্যবহার করি, এভাবেও করতে পারো, অথবা ক্যালকুলেটর তোমরা বের করে নিতে পারবে। এরপর যে বিষয়টা মনে রাখবে, দেখো তোমরা যেহেতু এই অঙ্কগুলো আমাদের হাতে কলমে করা একটু কঠিন, আমরা ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করব। তোমরা দেখো এটা যদি তোমাদের সামনে ক্যালকুলেটর যদি থেকে থাকে, তাহলে 10,000, এরপর তোমরা প্রথম বন্ধনীটা দিবা, এরপর যোগ দিবা, এরপর এই সংখ্যাটা পুরোটা তুলে প্রথম বন্ধনীটা শেষ করবে। এরপর দেখো তোমাদের ক্যালকুলেটরে এক্স এর পর একটা চিহ্নর মতন দেওয়া আছে, এইভাবে দেখো দেওয়া আছে, এক্স এর উপরে এরকম একটা দেওয়া আছে, এটা ব্যবহার করবে। করে তারপরে দেওয়ার পরে এরপর তোমরা 2টা দিবা, দেওয়ার পর দেখবা যে পুরো একটা মান চলে আসবে কত, 12,100 টাকা। দেখো এটা হলো কিন্তু বার্ষিকের ক্ষেত্রে বুঝাইলাম, তোমরা এটা মনে রাখার চেষ্টা কত আসছে, 12,100 টাকা। এরপরেরটায় যাও, দেখো 12,100। এরপর দেখো মাসিকেরটায় একই অঙ্কের মধ্যে দেখো মাসিকের ক্ষেত্রে আমরা আসছে কি, বর্তমান 10,000 টাকা, 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরের মূল্য কত হবে। এইখানে দেখো যেহেতু সূত্র একটু ভিন্ন বলে দিয়েছিলাম যে দুইটা বার্ষিক এবং মাসিকের সূত্রটা আলাদা। তা দেখো তো আমরা জানি কি যে FV = PV × 1 + I/m টু দি পাওয়ার n × m। তা দেখো একইভাবে আমাদের এইখানে কি আসছে, যে মানটা দেখো যে এইখানে কি আছে, পিভি মানে কি প্রেজেন্ট ভ্যালু কত, 10,000 টাকা। আই থেকে ইন্টারেস্ট, যেমন আমি আগের অঙ্কটা দেখিয়েছি যে আমরা পার্সেন্টটা কিভাবে বের করব। এন তেল কি 2 বছর। আর দেখো তো তোমাদের যখন ওই যে এম এর এইখানে কি বলা ছিল, মাসিক বলা ছিল, এই জন্য এখানে এম এর মানটা আসছে কত, 12। যেহেতু মাসিক বলতে প্রতি মাস বোঝায়, এই জন্য আমরা 1 বছরে কত মাস বোঝায়, 12 মাস, এই জন্য এম এর মানটা আসছে 12। এইখানে দেখো এখন আমরা মানটা বসাই, তাহলে পিভির মান কত, 10,000 ইন্টু 1, এই সূত্র অনুযায়ী 1 যোগ, এখন দেখো আয়ের মানটা কত আসছে, এই যে দেখো 0.1, আর যেহেতু এম এর মানটা কত আছে 12, সেই 12 বসাইলাম। এরপর দেখো আমাদের এখানে n × m আছে না, n এর মান কত 2, এই যে এখানে দেখো লেখা আছে ইন্টু কত 12। তাহলে আমরা এটা ঠিক রেখে এইটাকে আমরা এইটুকু আগে ক্যালকুলেটরে করার চেষ্টা করব, চেষ্টা করলে এই যে মানটা আসবে, তখন দেখো আমরা এই দুটো গুণ করে এটা পেয়েছি। এখন দেখো আমরা নিচে এসে কত লিখেছি, দেখো 12,203.91। কেন লিখেছি একটু জেনে নাও, কারণ যেহেতু টাকার অঙ্কে আমাদের বলা আছে যে দশমিকের পরে আমাদের 3 ঘর পর্যন্ত দেখতে হয়। কেন দেখতে হয়, তৃতীয় ঘরটা 5 থেকে 9-এর মধ্যে যদি সংখ্যাটা আসে, তাহলে আমরা দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করব। যেহেতু দেখো 3 নম্বর ঘরটা কত, 9, এই জন্য আমরা এখানে 1 নিয়ে আসছি। আর এই তোমাদের একটা জিনিস মনে রেখো যে এই ফিনান্সের অঙ্কটা এককটা সবার শেষে এসে লিখবে, মানে প্রত্যেক ঘরে একক লেখার প্রয়োজন নেই। এরপর আসো, তাহলে এখন দেখো তো আমাদের এখানে কিন্তু 2টা পেয়েছি, একটা মাসিক আর হলো বার্ষিক ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। তাহলে তোমরা মনে রাখো ভবিষ্যৎ মূল্য কোনটা গ্রহণযোগ্য হবে, 2টা মানের মধ্যে যেটা বড় থাকবে সেটা ভবিষ্যৎ মূল্যের মান গ্রহণযোগ্য। এখন আসো দেখো সূত্রের প্রয়োগে কি আসছে, আমরা বর্তমান মূল্য নির্ণয়, এটাও দেখো বার্ষিক। তাহলে দেখো শতকরা 13.5% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 10 বছর পরে 50,000 টাকা পাওয়া গেলে বর্তমান তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এইখান দেখো আমাদের বলে দিছে যে এইখান দেখো, তাহলে আমাদের কি আছে, এটা কিন্তু আমাদের বার্ষিকের সূত্র। বার্ষিকের সূত্র পিভির সূত্র কি, পিভি = FB / 1 + I টু দি পাওয়ার হলো n। তাহলে একইভাবে দেখো এখানে FB মানে কি বোঝায়, ফিউচার ভ্যালু। তার ফিউচার ভ্যালু বলতে আমাদের কি বোঝায়, ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে কত, 50,000 টাকা। আইতে দেখো ইন্টারেস্ট ছিল কত আমাদের, 13.5%। বা দেখো এটাকে আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি একটু বোঝানোর সুবিধার্থে। দেখো তাহলে আশা করি বুঝছো, এন তেল কত বছর দেখো দেওয়া আছে, আমরা এন তেল সাধারণত কি মেয়াদ ধরি, মেয়াদটা কয় বছর, 10 বছর। আর পিভি সমান আমাদের এখন বের করতে হবে। তাহলে একইভাবে দেখো মানটা এখন আমরা বসাই, তাহলে পিভি = কি, এটার মান কত আছে দেখো 50,000, আর 1 +
এই যে দেখো মানটা এখন বসানোর পরে আমাদের এইটা আসছে, ঠিক ওই গত অঙ্কটার মতোই। দেখো আমাদের এখানে কি আসছে, যে মানটা কত আসছে, দেখো 14,093.257577। আমরা যেহেতু তৃতীয় ঘর পর্যন্ত ফলো করব, তা তৃতীয় ঘরটা কত ছিল আমাদের, 7 ছিল, এই জন্য দেখো এখানে আমরা 6 লিখেছি। এটা হলো আমাদের মানে অঙ্কের যে নিয়মটা তোমাদেরকে বললাম যে আমরা এইভাবে করার চেষ্টা করব। এরপরে আসো যে দেখো আগেরটা গেল কি বার্ষিক, এরপরটা আসছে কি দেখো মাসিক, যে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 10 বছর পরে 50,000 টাকা পাওয়া গেলে বর্তমান তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে দেখো আমরা যেহেতু দুইটা সূত্র তোমাদেরকে আগে পার্থক্য আকারে শিখাইছিলাম, তো এইখানে দেখো যে পিভি সমান কি, দেখো তো সূত্রের মধ্যে অবশ্যই পার্থক্য দেখতে পাচ্ছ না। দেখো এফ ভি ডিভাইডেড কি আছে 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার হলো এন ইন্টু এম। তাহলে একইভাবে দেখো এইখানে দেখো আমরা কি আছে, যে এফ ভি সমান কত, ফিউচার ভ্যালু কত 50,000 টাকা, আইতে ইন্টারেস্ট দেখো আমি বের করে দেখিয়েছি। এন দ্বারা বোঝাইলো কি, মানে আমাদের মেয়াদ ছিল কয় বছর, 10 বছর। আর এম যেহেতু বলা আছে মাসিক, তাহলে মাসিকের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা বলছি মাসিক যদি বোঝায় তাহলে এম এর মান হবে 12 যেহেতু। আর এখানে আমাদের পিভিটা বের করতে, পিভি সমান কত, তাহলে পিভির যে সূত্রটা দেখো আমরা লিখেছি এখানে। এখন আমরা মান বসাই, তা মান বসানোর পরে দেখো আমরা কি আসছে, যে ফিউচার ভ্যালু কত 50,000 টাকা। তাহলে এখন দেখো এইভাবে এক ঠিকই থাকবে, এরপর আয়ের মানটা আসছে, এরপরে কি এম এর মানটা বসে নিয়েছে, এরপরে তোমার কি আসছে দেখো আমাদের এই যে এন এর মান কত 10 আর এম এর মান কত 12। এরপর দেখো 50,000 টাকা, আর এইটুকু আমরা তোমাদেরকে বলছি আগে তোমরা ক্যালকুলেটর করে নেবে। করে নেওয়ার পর দেখো যে মানটা আসছে সেটা হলো কত 13,060.0838। তাহলে আমাদের দেখো একইভাবে যেহেতু তৃতীয় ঘরটা এখানে কত 0 ছিল, এই জন্য আমাদের এখানে আর মানে তার আগের সংখ্যা কত 8ই থাকবে, এটা আর কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যে 5 থেকে 9 মধ্যে হলে পরে 1 যোগ হয়, আর যদি 0 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে তার আগের সংখ্যা যা থাকবে ওইটাই বলবৎ থাকবে। আর এখানে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, যে বর্তমান মূল্য সবসময় যেটা ছোট মান সেটা গ্রহণযোগ্য। যদি আমাদের বার্ষিক এবং মাসিক দুইটাই নির্ণয় করতে বলে, তাহলে মনে রাখবে যে বর্তমান মূল্য হলো ছোট মান গ্রহণযোগ্য, আর ভবিষ্যৎ মূল্য বড় মান গ্রহণযোগ্য। এরপর আসো প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার কিভাবে আমরা মানে নির্ণয় করব, বা আমরা সুদের হার বলতে কি বোঝায়, যে মহাজন বা এনজিও সংস্থা সাপ্তাহিক সুদ 1% বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয়। মানে এই যে প্রকৃত সুদের হারটা, যে এনজিওটা তো তোমরা জানোই, অর্থাৎ আমাদেরকে বলা হয় মহাজন জিনিসটা কি, একটু এনজিও জিনিসটাকে একটু শুনে নাও। মহাজন বলতে দেখো আমাদের আগে ছিল, এখনো হয়তো বা কোথাও কোথাও থাকতে পারে, বা তোমরা শুনে থাকবে যে আগে গ্রামের এক ধরনের প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন, তারা কি করত, ওই যারা গরিব ছিল তাদের জমির কাগজপত্র জমা রেখে তাদেরকে টাকা দিয়ে থাকতো। মানে এইখানে তাদেরকে একটা সুদ নির্ণয় করতে, সুদের হার ধরে দিত, যদি টাকা দিতে না পারতো তাহলে তাদের এই জমি জমা তারা নিয়ে নিত। এটাকে বলা হয় সাধারণত গ্রাম্য মহাজন। আর এনজিও বলতে আমাদের দেশে দেখবা যে বিভিন্ন ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ যেটাকে বলা হয় বেসরকারি সংস্থা আছে, তারা বিভিন্ন, যেমন আমাদের কিছু দু একটা উদাহরণ তোমাদেরকে বলে দিতে পারি, যেমন এই যে গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিক্ষা, ব্র্যাক, এই যে এইগুলোকে বলা হয় সাধারণত এনজিও। এরা কি করে সাপ্তাহিক, এরা সাধারণত সুদের হারটা সাপ্তাহিক ভিত্তিতেই ধরে থাকে। তাই এইখানে দেখো প্রকৃত সুদের হারটা আমরা কিভাবে নির্ণয় করব সেখানে একটু কথা আছে। দেখো উদাহরণ, যে সাপ্তাহিক তোমার 1 টাকা হার সুদে 100 টাকার 1 বছর পরে সুদ কত হবে। তাহলে দেখো যে এটাকে আমাদের বলা, এটার সূত্রটা দেখো EAR সমান সমান 1 যোগ I বাই M টু দি পাওয়ার M মাইনাস হলো 1। এটা হলো আমাদের সূত্রটা, মেন সূত্র এটা। এখানে দেখো EAR, এটা একটু জেনে নাও। EAR মানে কি, EAR এর পূর্ণ হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ যার বাংলাটা দাঁড়ালো প্রকৃত সুদের হার। মনে থাকবে সবার। এখন দেখো আমাদের এইখানে দেখো আইতে বোঝাইলো কি বার্ষিক সুদের হার। তাহলে এখানে দেখো বার্ষিক সুদের হার আমাদের যেহেতু বলাই আছে যে সাপ্তাহিক 1 টাকা সুদের, তাহলে আইতে বোঝাইলো বার্ষিক সুদের হার।
তাহলে আমাদের যেহেতু এক সপ্তাহে কত বলা আছে 7 দিন, তাহলে আমরা এক বছরে কয় সপ্তাহ ধরি, তোমাদের হলো 52। তাহলে দেখো যে এইখানে তাহলে বার্ষিক সুদের হার যেহেতু সাপ্তাহিক বলা আছে, তাহলে আমরা সাধারণত এই যে আয় দ্বারা, তাহলে এই জন্য এখানে 52% আসছে। তো আমরা যেহেতু এক বছরটা আমরা ধরবো। এরপর দেখো আয়তে বোঝায় সাপ্তাহিক সুদের হার, এটা আমাদের যে 1 টাকা দেওয়া আছে। আর এম দ্বারা বোঝাইলে দেখো বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, যেহেতু এটা প্রতি সপ্তাহে সপ্তাহে চক্রবৃদ্ধি হয়, এই জন্য আমাদেরকে এম এর মান আসছে কত, 52। তার মানে এটা বছরে 52 বার চক্রবৃদ্ধি হবে। আর এন তে বোঝালে কি বছরের সংখ্যা, যেহেতু এক বছরের জন্য আমাদের সুদটা, যেহেতু এখানে দেখো লেখাই আছে এক বছরের জন্য আমরা সুদটা বের করব। তাহলে দেখো ই আর এর সূত্রটা কি লিখছে দেখছো তোমরা। তাহলে এখন আমরা দেখো তো সূত্র অনুযায়ী মান বসাই, কি আছে আমাদের, দেখো 1 যোগ এখানে আয়ের মানটা কত আসছে দশমিক, যেমন তোমাদের কিন্তু এটা আগেই আমি দেখিয়েছি গত অঙ্কগুলোতে যে কিভাবে আমরা এই পার্সেন্টেজটা তুলে দিব। তাহলে 52.52 ডিভাইডেড কত 52, আর এই যে এম এর মানটা কত 52, মাইনাস কিন্তু কত আছে 1, মাইনাসটা একটু ছোট দেখা যাচ্ছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এখন দেখো এইটুকু আমরা কি বলছি, আগেও বলেছি, এটা আমরা সাধারণত ক্যালকুলেটরে বের করব। তা ক্যালকুলেটর বের করার পরে এখন দেখো আমাদের বিয়োগ করার পরে এই যে মানটা আসছে, সবাই কি বলছি কি বুঝতে পারছো, এই মানটা। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে পার্সেন্ট আসলো কি করে, যেহেতু আমাদের সুদের হার নির্ণয় করতে পারে, সুদের হার নির্ণয়ের জন্য আমাদের সবসময় শতকরা বা 100তে চিন্তা করতে হয়। এই জন্য আমরা শেষে এসে এইটাকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে তখন দেখো ডিজিটটা আসবে এরকম যে 67.768। এখানে আমরা 2 ঘর পর্যন্ত রাখতে পারি বা এরকম বা 3 ঘর পর্যন্ত রাখতে পারি, এটার জন্য কোনো নাই, সাধারণত 2 ঘর পর্যন্ত রাখলেও চলে, কিন্তু শেষে এসে অবশ্যই পার্সেন্ট ব্যবহার করতে হবে, যেহেতু বলাই আছে প্রকৃত সুদের হার। সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা শতকরা নির্ধারণ করে থাকি। এরপর আছে দেখো একক কাজ। একক কাজের মধ্যে আমি দেখো তোমাদের যেহেতু 30টা নৈমিত্তিক থাকবেই, এর মধ্যে বিভিন্ন ভাবে থাকে, তার মধ্যে আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ হিসাবে 2টা বোঝানোর জন্য চেষ্টা করছি বা দিয়েছি। দেখো তোমরা যেহেতু আমি আলোচনাও করে আসছি, এখানে দেখলে হয়তো তোমাদের এখন মজাই লাগবে বা বুঝতেই পারবে যে এই জিনিসগুলো স্যার হয়তো আলোচনা আগেই করছে। দেখো তো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্রটি কি, নিঃসন্দেহে তোমাদের জানার কথা যে এখানে অর্থের ভবিষ্যৎ মূল্যের 2টা সূত্র শিখাইছি, একটা শিখাইছি বার্ষিক আর একটা মাসিক। তাহলে এইখানে দেখো যদি আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি যে এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, কারণ আর কোনোটাই আমাদেরকে এই অর্থের ভবিষ্যৎ মূল্যের মধ্যে যায় না বা সেটাকে সঠিক বলে মনে হয় না। ঠিক একইভাবে দেখো যে সুদ আসলের উপর 2 নম্বর দেখো নৈমিত্তিকটা যে সুদ আসলের উপর প্রদান করা হয় নিচের কোনটি। তাহলে আমাদের যেহেতু তোমাদেরকে আমি শিখিয়ে আসছিলাম যে সুদ আসলের উপর যেটা প্রদান করা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি এইখানে কি অ্যান্সারটা আছে না, আছে। দেখো তাহলে এইখানে আমাদের দেখো 2টা নৈমিত্তিক, মানে আমাদের তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি দিয়েছি যে তোমরা কতটুকু মানে বুঝতে পারলে। এরপরে আসো দেখো দলগত কাজ। যেহেতু আমি তোমাদের একাধিক অঙ্ক আলোচনা করছি, সেই আলোকে তোমাদেরকে একটা অঙ্ক আমি দিয়েছি, দেখে তোমরা চেষ্টা করো কে কত দ্রুত করতে পারো। যে দেখো যে শতকরা 10 টাকা হার সুদে বর্তমান 10,000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে, কিন্তু এখানে পরিষ্কার করে বলাই আছে যে 10 টাকার সুদে 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য, এখানে কিন্তু বলেই দিয়েছে 5 বছর পরের। তার মানে আমাদের কোনটা হবে বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদ, সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তাই দেখে চেষ্টা করতে থাকো কে কত দ্রুত অঙ্কটা করে দেখাতে পারো। এরপর আসো মূল্যায়নের ব্যাপারে। রুল 72 বলতে কি বোঝায় আর প্রকৃত সুদের হার নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করো। দেখো এইখানে রুল 72টা তোমাদের কাছে একটু মনে হয় নতুন মনে হতে পারে, তো আর প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটা হয়তো তোমাদেরকে অঙ্ক করে আমি দেখিয়েছি, সেহেতু এটার ব্যাপারে আমার মনে হয় আলোচনা, কিন্তু এই ব্যাপার তোমাদের রুল 72টা আমি একটু আলোচনা করি। রুল 72 জিনিসটা কি, দেখো যে আমাদের কখনো কখনো তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে যে বলা হয় যে 5 বছরে তুমি ব্যাংকের টাকা রাখছো ধরো 20,000 টাকা, তুমি 5 বছরে সেটা দ্বিগুণ পাবে। এই যে দ্বিগুণ কথা যখন বলা থাকে তখন আমাদের রুল 72টার প্রয়োগ করতে হয়। সেটা কিভাবে, এই রুল 72-এর প্রয়োগের মাধ্যমে আমরা 2টা জিনিস বের করতে পারি, একটা সময় আর হলো সুদের হার।
এখন প্রশ্ন করতে পারো স্যার এইটা জিনিসটা কি, তখন আমি তোমাদেরকে বলতেই পারি যে জিনিসটা অবশ্যই একটু বোঝার ব্যাপার আছে। যে তোমাদের কি বলছি, সময় এবং সুদের হার। তাহলে সময় জিনিসটা কি, যখন আমাদের মনে রেখো যে যখন দ্বিগুণ কথা বলা থাকবে, যদি সময় উল্লেখ থাকে তখন আমাদের ওই তোমার তখন সুদের হার আর একটা হলো সময়, এই দুইটা জিনিস আমাদেরকে বের করা শিখতে হবে। তাহলে আমরা রুল 72টা বুঝতে পারবো। তাহলে রুল 72 জিনিসটা বের করার জন্য আমাদের শেখার জন্য আমাদের কি কি শিখতে হবে, সময় এবং সুদের হার। সময় যদি দেওয়া থাকে তাহলে আমাদের সুদের হার বের করতে হলে পারে ভাগ করতে হবে, আবার যদি সময় দেওয়া থাকে তাহলে সুদের হার দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ মেয়াদকে ওইভাবে আমাদের ভাগ করতে হবে 72কে। আরেকবার একটু শুনে নাও, যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা 72কে, ধরো সময় দেওয়া আছে, সময় আছে 8 বছর, তখন আমরা সুদের হার বের করব, সুদের হার। সেই ক্ষেত্রে আমরা কি করব, সময় সমান সমান 72, সুদের হার দেওয়া আছে মনে করো, সুদের হারটা আমরা বের করব। এখন কি করব, 72কে 8 দিয়ে আমরা ভাগ করব, তাহলে কত আসতেছে, 9। এটা হলো আমাদের সময়। আর যদি তোমাদের তাহলে এটা হলো আমাদের এইভাবে বের করতে হবে। এরপরটা আসো বাড়ির কাজ। দেখো বাড়ির কাজের জন্য আমি দুইটা দিয়েছি, একটা হলো শতকরা 10 টাকা হার সুদে বর্তমান 1 লক্ষ টাকা 10 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে, এটা কিন্তু একাধিকবার আলোচনা করছি। আর এইখানে দেখো যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, কারণ আমাদের প্রত্যেকটি প্রশ্নই হবে সৃজনশীল, যে 5 বছর পর 50 টাকা পাওয়ার আশায় ফরহাদ সাহেব বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এবি ব্যাংক তাকে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং সিটি ব্যাংক তাকে 9.5% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে এইখানে দেখো দুইটা জিনিস, তোমাদের যে সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যৎ মূল্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়, এটা কিন্তু প্রথমে আলোচনা করছি তোমাদের অর্থের মূল্যের। এরপর দেখো অর্থের বর্তমান মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। পার্থক্য তোমাদেরকে বলছি যে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের মূল পার্থক্যের মূল উপাদানটাই হলো সুদের হার। এই সুদের হারের কারণে পার্থক্যটা হয়ে থাকে। আর দেখো এবি ব্যাংক জনাব ফরহাদকে এবি ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে। আর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তর সহপাকে যুক্তি দাও। যেহেতু আমাদের এখানে দুইটা অঙ্কই ক্যালকুলেশন করতে হবে, এই জন্য তোমাদেরকে বলা আছে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখতে হবে যে মূল্যটা ছোট সেটা আমাদের গ্রহণ করতে হবে। তোমাদের পূর্বেই আলোচনা করছি। এরপরে আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।